ওদিকে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ চলছে। গোটা সৌদি আরবে আক্রমণ করেছে ইরান। সৌদি আরব যে পবিত্র জায়গা, যেখানে মক্কা এবং মদিনা আছে, সেই সৌদি আরবে আক্রমণ করেছে ইরান। কিন্তু এখন অব্দি কোনো মুসলিম ধর্মের মানুষকে আমি কিন্তু এটা নিয়ে বলতে শুনি। ওদিকে আরব দুনিয়ার যুদ্ধ চলছে, ইসরায়েল আমেরিকা যুদ্ধে ব্যস্ত, ওদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। এদিকে আবার গত দুদিন ধরে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা একদম ঘোষিত লড়াই শুরু হয়ে গেছে। সবকিছু বলবো, এবং এখানে ভারতের পরিস্থিতি কি, কিভাবে ভারত সরকার প্রত্যেককে ভারতীয় নাগরিক ছাত্রদের উদ্ধার করে নিয়ে আসছে, সবটা বলবো। কিন্তু তার আগে আমাদের রাজ্যেও বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল। ছোট্ট করে বলার চেষ্টা করছি, যারা এগুলোকে প্রতিবেদন রূপে দেখতে চাইছিলেন তাদেরকে বলি এগুলো প্রতিবেদন করার মতন কিছু নেই। কিন্তু আমার মত আপনারা জানতে চেয়েছেন, তাই আমার মত আপনাদের বলে দিচ্ছি। রাহুল সিনহাকে বিজেপি রাজ্যসভার প্রার্থী করেছে, এবং বিজেপির যেহেতু একটা টিকিট একেবারে পাক্কা আছে, তাই রাহুল সিনহা এবার বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন। ভালো খবর। এত কিছুর পরেও রাহুল সিনহা কিন্তু কখনো বিজেপিকে ছেড়ে যাননি। ভোটে জিততে পারেননি, কিন্তু বিজেপি করে গেছেন। ফলে এই যে একটা পুরনো কর্মী এতদিন ধরে দলে আছেন, কোন লোভী দল ছেড়ে জানেননি, তার পুরস্কার পেলেন। শ্রমিক ভট্টাচার্য রাহুল সিনহাকে পুরস্কার দিলেন বলাই যায়। ফলে এটা একটা বড় খবর। যে কোনো রাজনীতিবিদের ক্ষেত্রে যারা নিজের পার্টিটাকে বছরের পর বছর, দশকের পর দশক করে আসছেন, তাদের পক্ষে কিন্তু একটা বড় খবর। আমি তো এই নিয়ে কোনো অসুবিধা কিছু দেখছি না। খবরের কি আছে? বিজেপি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠাচ্ছে, খুব ভালো খবর। অন্যদিকে আবার আরো একটা জিনিস নিয়ে বিতর্ক হয়ে গেছে। বেসরকারি চ্যানেলের একজন বাচ্চা সাংবাদিক বিজেপিতে জয়েন করেছে বলে একদম তুমুল হইচই। তৃণমূলের তরফ থেকে তাকে দালাল বলে দেখে দেওয়া হচ্ছে। আরে ভাই, নিজেদের পকেটে একবার খুঁজে দেখ, যেখানে রাজীব কুমার দুদিন আগে ডিজিপি ছিল, চাকরি ছেড়ে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে রাজ্যসভায় চলে যাচ্ছে। হুমায়ুন কবির, ভরতপুরের নয়, ডেবরার হুমায়ুন কবিরের কথা বলছি, আইপিএস ছিল, অবসর নিল, তৃণমূলের টিকিটে ডেবরার বিধায়ক হয়ে গেল। ওদিকে গোটা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখতে পাবেন, সাগরিকা ঘোষ থেকে শুরু করে অনেকেই সাংবাদিকরা তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়ে গেছে। কুণাল ঘোষ নিজেও তো রাজ্যসভার সাংসদ হয়েছিল তৃণমূলের টিকিটে, এখনো যে সাংবাদিক। নিজেদের পকেটে কি আছে দেখছে না, তৃণমূল চিৎকার করছে কোন বেসরকারি চ্যানেলের সাংবাদিক বিজেপিতে জয়েন করেছে বলে। অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এটা আমি খুব একটা অবাক হইনি। তৃণমূল মানেই তো এরকম খবর না রাখা সমস্ত ভুলভাল লোকজন। সবচেয়ে অবাক হয়েছি বাংলার বিখ্যাত সাংবাদিকরা, যাদের আবার নাম আছে কিন্তু মানুষ চেনে না, সেই বুড়ো সাংবাদিকরা আবার এই নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, সবাই এই বাচ্চা সাংবাদিককে চেনে যে বিজেপিতে জয়েন করেছে, কিন্তু এই দশকের পর দশক সাংবাদিকতা করেও যাদেরকে কেউ চেনে না, তাদের মাথা ব্যথা হচ্ছে। এদের মধ্যে একজন আবার পুলিশ বিটের সাংবাদিক, অনেক রকম কথা লিখেছেন। আরে পুলিশ বিটের খবরটা তো ভালো করে কর। এই যে কলকাতা পুলিশ ভেরিফিকেশন কোন রকম না করে ভেরিফাইড লিখে প্রত্যেককে ডমিসাইল সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, খবর করতে পারবি না। তাহলে পুলিশ বিটের রিপোর্টার হয়ে একটা বেসরকারি চ্যানেলের সাংবাদিকের পেছন লেগে লাভটা কি? আরে নাম করেছে যে কোনো কারণই হোক, তোরা পারিসনি, বিরোধী লেগে কি লাভ আছে? এতদিন কাকের মাংস খেত না, এখন এই বুড়ো ভাম সাংবাদিকগুলো এখন এই বাচ্চা সাংবাদিকটার পেছনে লেগেছে বিজেপিতে জয়েন করেছে বলে। রাজীব কুমার তো জয়েন করে গেল, তোরা কিছু বলতে পারলি? হুমায়ুন কবির তো জয়েন করেছিল, তোরা কিছু বলতে পেরেছিস? পারবি না। শাসকের বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা নেই। আর নিজেদের এই মিডিয়া জগতের একজন বিজেপিতে জয়েন করেছে, অসুবিধা কি আছে? প্রত্যেক শিক্ষিত মানুষ, নতুন জেনারেশন মানুষের রাজনীতি করা উচিত, এতে অসুবিধার কি আছে? এখন সাংবাদিকরা যদি এইভাবে একদম পিছনে পড়ে যায়, বিশেষ করে বুড়োগুলো, কিন্তু কিছু করার নেই, বুঝতে পারি। এত বছর সাংবাদিকতা করার পর কেউ চেনে না, রাগ তো হবেই। এই হচ্ছে কথা। আর অনেকে যারা বলছেন যে, আমাকে যারা প্রশ্ন করেছেন আমার বন্ধুরা, যে আমি কবে রাজনীতিতে আসবো, আমি মনে করি প্রত্যেক প্রফেশনের মানুষেরই রাজনীতি করা উচিত। কিন্তু একেবারে সরকারি পোস্ট থেকে যারা রাজনীতি করতে আসছেন, তাদের 1 বছরের কুলিং অফ পিরিয়ড থাকার কথা। যে নিয়মটা রাজীব কুমারের ক্ষেত্রে হওয়া উচিত, যে নিয়মটা হুমায়ুন কবিরের ক্ষেত্রে হওয়া উচিত, সেই নিয়মটাই বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেও হওয়া উচিত ছিল। যারা কোনো সরকারি পোস্ট থেকে বিচারপতি হন, সাংবাদিক হন, যদি তিনি কোনো সরকারি চ্যানেলে যুক্ত থাকেন বা সরকারি পোস্টে থাকেন, আইএএস আইপিএস, প্রত্যেকে রাজনীতিতে আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারি চাকরি থেকে রাজনীতিতে আসতে হলে 1 বছরের কুলিং অফ পিরিয়ড থাকা উচিত বলে আমার ব্যক্তিগত মত। অনেকে আমার বন্ধুরা বলছেন যে আমি কবে রাজনীতিতে আসবো, যে কোনো দিন আসতে পারি, অসুবিধা কি আছে? যখন কোনো রাজনৈতিক দল মনে করবে
যে মানবগো নিজেই একটা কমপ্লিট প্যাকেজ, আমি রাজনীতিতে আসবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যখন এই চেয়ারে বসে আছি এবং খবর দেখাচ্ছি, তখন এই সমস্ত যুদ্ধের খবরগুলো দেখুন। আমি আপনাদের বলেছি খবরের সঙ্গে কোনো আপোষ নয়। এই রাজ্যে পরিবর্তন দরকার। এই চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, তোষণবাজের সরকারটাকে হটাতেই হবে, নাহলে এই রাজ্যের বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু যতক্ষণ এই চ্যানেলে বসে খবর যখন বলছি, খবর খবরের মতোই হবে, খবরের সঙ্গে কোনো আপোষ নয়। এটা আমার নেশা, পেশা, ভালোবাসা সবকিছু। ফলে এখানে আমি আমার দাপট কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতার জন্য ছাড়বো না, এটা আপনারা ভালো করেই জানেন। আর যে প্রফেশনেই থাকি না কেন, সাংবাদিকই হই আর রাজনীতিবিদই হই, আমার দাপট এরকমই চলবে, নিশ্চিত থাকুন আপনারা। খবরে ফিরে আসি। পাকিস্তান এবং আফগানিস্তানের লড়াই চলছে। টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে একেবারে ঘোষিত লড়াই লড়ছে। তবে এই তালিবান এবং আফগানিস্তানের তালিবান, এই তেহরিকি তালিবান যে জঙ্গি গোষ্ঠী এবং আফগানিস্তানের তালিবান একটা দিকে পেছিয়ে আছে, তাদের হাতে কোনো এয়ার স্ট্রাইক নেই, কোনো এয়ার ফোর্স নেই। ফলে একটা দুর্দান্ত লড়াই লড়তে হচ্ছে পাকিস্তান, যাদের এয়ার ফোর্স আছে। ফলে এই মুহূর্তে যেটুকু দেখতে পাচ্ছি, এই যে পাকিস্তান এয়ার স্ট্রাইক চালাচ্ছে কাবুল, কান্দাহারে এবং তালিবানি মিলিটারি বেস লক্ষ্য করে। কিন্তু অন্যদিকে তালিবানও পেছিয়ে নেই, সীমান্ত অঞ্চলে যতগুলো পাকিস্তান আউটপোস্ট আছে সব প্রায় ধ্বংস করে দিয়েছে। নূর খান এয়ারবেসে ড্রোন হামলা চালিয়েছে। যে নূর খান এয়ারবেসকে ভারত ধ্বংস করে দিয়েছিল, সেই নূর খান এয়ারবেসে এই তেহরিকি তালিবান, আফগানিস্তানের তালিবান হামলা চালিয়েছে। এবং পাকিস্তানের তরফ থেকে যে এয়ার হামলা চালানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে অপারেশন গজব লিল হক। পাকিস্তান এবং আফগানিস্তানের অঘোষিত লড়াই চলছে। ভারত কিন্তু এখানে মজাই দেখছে বলা যেতে পারে। এবার আসি ভারতের প্রসঙ্গে। অ্যাডভাইসারি নোট আপডেট জারি করেছে ভারত সরকার। ইরান থেকে সমস্ত স্টুডেন্টকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, ভারতীয়দের একে একে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এটাই হচ্ছে ভারত সরকার। ইরান, লেবানন, সিরিয়া, সৌদি আরব, বাহরিন, যেখানে যেখানে ভারতীয়রা আছে প্রত্যেককে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকার, মোদী সরকার চেষ্টা করছে। এবং এখানে এই যে অ্যাডভাইসারি নোট দিয়েছে ভারত সরকার, 2 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন। আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখুন। 2 নম্বর পয়েন্টে লেখা আছে, only a small number of students who decline the embassy's offer remain in Tehran। অর্থাৎ কিছু ভারতীয় মুসলিম তারা বলেছে আমরা তেহরান ছেড়ে যাব না। তাদেরকে ভারত সরকার অফার দিয়েছিল যে এখন ভারতে চলে আসুন, পরবর্তীকালে পড়তে যাবেন। তারা অফার মানেনি, তারা তেহরানই আছে। এই লাইনটা লেখার মানে হলো, এরপরে যদি এই ছাত্ররা কোন রকম কোনো বিপদে পড়ে, প্রাণহানির ঘটনা ঘটে, তাহলে ভারত সরকারের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না যে ভারত সরকার এদিকে উদ্ধারের চেষ্টা করেনি। ভারত সরকার এদিকে উদ্ধারের চেষ্টা করেছিল, এরা বারণ করেছে, এরা আসেনি, তেহরানে আটকে আছে এরা। অ্যাডভাইসারি আপডেট চলছে, ভারত সরকার প্রত্যেককে ইভাকুয়েট করার চেষ্টা চলছে। তেহরান থেকে, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে, লেবানন থেকে, যেখানে যেখানে ভারতীয়রা আছে, ভারত সরকারের এখন একমাত্র কাজ প্রত্যেক ভারতীয়কে সুরক্ষিত অবস্থায় ভারতে ফিরিয়ে নিয়ে আসা। এবং ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখেছেন, তেহরান থেকে ছাত্রদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বাসে করে, সিটি থেকে বের করে অন্য কোনো রাজ্যে, অন্য কোনো স্টেটে, অন্য কোনো কান্ট্রিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে সুরক্ষিতভাবে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। ইতিমধ্যে দেখেছেন আপনারা দুবাই, যে এয়ারপোর্টের পাশে বোমা পড়েছিল ইরানের, সে দুবাই থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। ফিরোজ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম ফিরে এসেছেন এবং এখানে পোস্ট দিয়েছেন যে আমি আবার ফ্যামিলির সঙ্গে আমার দেখা হলো। ফিরোজ হাকিম তো একটা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দিতে পারতেন, কি প্রিয়দর্শিনী হাকিম তো বলতে পারতেন যে ভারত সরকার আমাকে উদ্ধার করে এনেছে, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। কিন্তু বলবেন না। ভারত সরকারের হয়ে বলা মানি এখন মোদির হয়ে বলা বা মোদী সরকারের হয়ে বলা বা বিজেপির হয়ে বলা, তাদের কাছে এটাই ভাব। ফলে ভারত সরকারকে ধন্যবাদ দেবেন না প্রিয়দর্শিনী হাকিম। কিন্তু ভারত সরকারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। কিন্তু কি করা যাবে, অনেক রকমের নিমকারাম থাকে যারা কিছুতেই ভারত সরকারকে ধন্যবাদ দিতেই চায় না। তেহরান থেকে সমস্ত বেশিরভাগ পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ভারত। যারা আসতে চায়নি তারা একমাত্র থেকে গেছে। এদের প্রত্যেককে উদ্ধার করে নিয়ে আসা হবে। এই জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হয়েছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সিসিএস গঠন হয়েছে। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, কাদের সিকিউরিটি? যারা এই সমস্ত যুদ্ধরত দেশগুলোতে আটকে আছে, সমস্ত জায়গায় ইরান থেকে সরিয়ে আনা হচ্ছে, ইসরায়েল থেকে সরিয়ে আনা হচ্ছে, এবং ইরান যেখানে যেখানে আক্রমণ করছে সে সমস্ত আরব কান্ট্রিগুলো থেকে সবাইকে সরিয়ে আনা হচ্ছে। প্রথমে ছাত্রদের, তারপরে সমস্ত দেশবাসীকে এখানে সরিয়ে আনা হচ্ছে। প্লেন যোগাযোগ একেবারে ব্যাহত হয়ে গেছে, আপনারা জানেন। ভারত সরকার চেষ্টা করছে এদেরকে অন্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে প্লেনের মাধ্যমে ভারতে ফিরিয়ে আনতে। এর নাম হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ।
যারা নিজের দেশের মানুষের কথা আগে চিন্তা ভাবনা করে, যারা ধন্যবাদ দিতে চান না তাদের কথা আলাদা, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদের দেশকে, ইন্ডিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ না দেওয়া ছাড়া আপনাদের কোনো উপায় নেই। যেটুকু জানা যাচ্ছে যে তেলের সংকট তো হবে, এটা বলার অপেক্ষা রাখে না। গোটা পৃথিবীতে তেলের সংকট হবে, কারণ এই যে হরমুজ প্রণালী আপনারা জানেন, ইরান সেটাকে কোন রকম যুদ্ধ হলে সেটাকে আগে বন্ধ করে দেয়, যেখান দিয়ে গোটা বিশ্বের 60% তেল সরবরাহ হয়, সেই প্রণালী বন্ধ। কিন্তু ভারত আপাতত তাদের বিকল্প পথে তেল আসছে। তাদের এখন ভেনেজুয়েলা থেকে তেল আসবে, রাশিয়া থেকে তেল আসবে, সাউথ আমেরিকা থেকে তেল আসবে, অনেক জায়গা থেকে তেল আসবে, এবং ভারত সরকার পরিষ্কার নিশ্চিত করেছে যে আপাতত 1 মাসেরও বেশি সময় ধরে তেলের জ্বালানি আছে, কোন রকম চিন্তার কোনো কারণ নেই। ভারতের 60% অপরিশোধিত তেল আসছে বিকল্প পথে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীতে তেল সরবরাহ বন্ধ, ভারতেও হবে। 40% তেল সরবরাহ বন্ধ হয়েছে, ফলে আগামী কয়েক সপ্তাহ পর এই যুদ্ধটা চলতে থাকবে। যেমন ভাবে ট্রাম্প বলছেন আরো 1 মাস যুদ্ধটা চলবে, কয়েক সপ্তাহ পর হয়তো তেলের দাম বাড়তে পারে, জিনিসপত্রের দাম বাড়বে, গোটা পৃথিবীর সঙ্গে ভারত কিন্তু ভুগবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ভারত তার 60% তেল অন্যান্য দেশ থেকে আমদানি করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং 1 মাসেরও বেশি সময় ধরে তাদের তেলের ভান্ডার মজুদ আছে, ফলে ভারতের এখন চিন্তা করার কোনো কারণ নেই। ভারতের চিন্তা শুধু ভারতীয়দের এই সমস্ত দেশগুলো থেকে ফিরিয়ে আনা। অন্যদিকে আজকে জানতে পারলাম এই আয়াতুল্লাহ আলী খামেইনির বদলে যিনি এখন এই ইরানের ধর্মীয় মুখপাত্র হলেন, সুপ্রিম লিডার যিনি হলেন, তার নাম হচ্ছে তারই ছেলে, আয়াতুল্লাহ খামেইনির ছেলে মোস্তফা খামেইনি, যার নাম নাকি তালিকায় ছিল না, যাকে পরে এই সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হলো মোস্তফা খামেইনি, এবং এই এবার নিয়ন্ত্রণ করবে। আপনারা জানেন এই ইরানের সুপ্রিম লিডার যিনি থাকেন তিনি সবকিছু কন্ট্রোল করেন, একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে গোটা দেশের শাসনভার ক্ষমতা এই মোস্তফা খামেইনি, আয়াতুল্লাহ আলী খামেইনির যিনি ছেলে, তার হাতেই কিন্তু চলে গেল। এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ করা হয়েছিল আলী রেজা আরাফিকে, কিন্তু পরবর্তীকালে জানা গেল যে আলী রেজা আরাফি নয়, মোস্তফা আলী খামেইনিকে কিন্তু এই সুপ্রিম লিডার নিযুক্ত করা হলো। আয়াতুল্লাহ আলী খামেইনি, যাকে ইসরায়েল নিকেশ করে দিয়েছে, যার জন্য ইরান আনন্দ করছে, কিন্তু ভারতে কিন্তু বিক্ষোভ চলছে এবং শোক চলছে। ভারতকে এবার এই সমস্ত ধর্মশালার অতিথিদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত, যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এবং অন্যান্য জায়গায় দাঁড়িয়ে এই আয়াতুল্লাহ আলী খামেইনি, যে ইরান 10টা জঙ্গি সংগঠনকে ফান্ডিং করে, 10টা জঙ্গি সংগঠন, তাদের মধ্যে আছে আল কায়দা, তাদের মধ্যে আছে হিজবুল্লাহ, তাদের মধ্যে আছে এই সিরিয়ার আইসিস, তাদের মধ্যে আছে হুতি, বিশ্বের 10টা জঙ্গি সংগঠনকে যারা ফান্ডিং করে, তাদের জন্য যারা কেঁদে ভাসাচ্ছে, ভারত নামক ধর্মশালা থেকে তাদের ইমিডিয়েটলি জেটিয়ে বিদায় করা উচিত। এমনকি আমাদের রাজ্যে আয়াতুল্লাহ খামেইনিকে ভুলভাল মন্তব্য করার জন্য একজন ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? মমতা ব্যানার্জি তোষণ রাজ আপনাদের খতম করতে হবে 2026-এর বিধানসভা ভোটে, অবশ্যই, হলে আমাদের পালাবার কোনো পথ নেই। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে 1 মাসের উপর এবার এই লড়াইটা চলবে। ইরানে আজকের ডেটে এখন অব্দি 1000 জনের বেশি মৃত্যু হয়েছে, এবং ট্রাম্পের চাপে এবার যে ব্রিটেন, যে জানিয়েছিল আমরা এই যুদ্ধে নেই, তারাও কিন্তু এই যুদ্ধে জড়াতে বাধ্য হচ্ছে। ট্রাম্প জানিয়ে দিয়েছে 1 মাসের উপর লড়াই চলবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বলেছেন আমরা যুদ্ধে নেই, তিনিও যুদ্ধে জড়াতে বাধ্য হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানের এই যে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এবার যে কথাটা আমি যেটা বলতে চাইছি, যে ভারতের মুসলিম না বা বিশ্বের ছড়িয়ে থাকা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ আছে, তারা কেন ইরানের বিরুদ্ধে মুখ খুলছে না? কারণ ইরান আক্রমণ করেছে সৌদি আরব, যে সৌদি আরবে মক্কা এবং মদিনার মতন পবিত্র জায়গা আছে মুসলিমদের। মক্কা আপনারা জানেন, অনেকে যান হজ করতে, মক্কা মদিনার সেই সৌদি আরবে লাগাতার ক্ষেপণাস্ত্র আক্রমণ চালাচ্ছে ইরান। কেউ ইরানের বিরুদ্ধে একটা কথা বলছে না, কেন বলছে না? ইরান সমস্ত আরব কান্ট্রিগুলোতে হামলা চালাচ্ছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সমস্ত আরব কান্ট্রিগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু দেখেছেন কোন মুসলিমরা মুখ খুলেছে এই নিয়ে? উল্টে খোমেনি মারা গেছে বলে আমাদের রাজ্যে বিক্ষোভ চলছে, আমাদের দেশে বিক্ষোভ চলছে। অবিশ্বাস্য দেশ ভারত নামক ধর্মশালা থেকে এই সমস্ত অতিথিদের এবার ভারত থেকে তাড়ানোর সময় এসে গেছে। কি বলেন আপনারা? আমেরিকা ইতিমধ্যেই এই যুদ্ধে পরিপূর্ণভাবে নেমে গেছে, কারণ ইসরায়েল এবং ইরানের এই সংঘর্ষ শুরু হবার পর ইরান বেছে বেছে বিভিন্ন আরব কান্ট্রিগুলো এবং অন্যান্য দেশে ছড়িয়ে থাকা মার্কিন দূতাবাসগুলোকে টার্গেট করেছিল। ফলে এবার আমেরিকা যুদ্ধে নামলো। 200 যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং 50,000 সেনা ইতিমধ্যে মোতায়েন হয়ে গেছে।
ফুল ফর্মে আমেরিকা আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চলেছে, ইতিমধ্যেই নেমে গেছে, এটুকু বলাই যায়। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে অপারেশন এপিক ফিউরি চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি কেন্দ্রগুলোতে এই মুহূর্তে হামলা চলছে। 1000-এর বেশি মানুষ ইরানে মারা গেছেন। ইরানও কিন্তু থামছে না, তারাও কিন্তু ইসরায়েলে আক্রমণ করছে এবং আরব কান্ট্রিগুলোতে আক্রমণ করছে, সৌদি আরবে আক্রমণ করেছে। এবার দেখতে পাচ্ছি যে ভারতের সেন্সেক্সে কিন্তু প্রভাব পড়েছে, শেয়ার বাজারে প্রভাব পড়েছে, গোটা পৃথিবীতেই প্রভাব পড়েছে, এটা একবারে স্বাভাবিক ঘটনা। আমি দেখতে পেলাম যে আজকে যে শেয়ার বাজার সেন্সেক্স প্রায় 1720 পয়েন্ট নেমে গেল খোলার সঙ্গে সঙ্গে। অপরিশোধিত তেলের দাম বাড়বে, এই জন্য শেয়ার বাজার নামছে। এবং আপনারা জানেন দেশের মোট চাহিদার 85% আমরা তেল আমদানি নির্ভর। 60% তেল কিন্তু অন্যান্য পথ থেকে আসছে, ভারত সরকার জানিয়ে দিয়েছে। 40% আটকে গেছে ওই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ার ফলে। ফলে শেয়ার বাজার পড়ছে, যদিও ভারতে অনেকটা কম, গোটা পৃথিবীতে শেয়ার বাজারে ধস নেমেছে। ভারত এখনো এটাকে রক্ষা করে আসছে, খুব একটা এখনো সাফার করেনি, অসুবিধার মধ্যে পড়েনি ভারতবর্ষ। যুদ্ধ বেশি দিন চললে কতদিন চলে এটাই দেখা। অনেকে জিজ্ঞেস করছেন যে কতটা খরচা পড়ছে যুদ্ধের, অবিশ্বাস্য প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আমি কিছুটা বার করার চেষ্টা করেছি। যে এই 24 ঘন্টায় আমেরিকার খরচ হচ্ছে 6900 কোটি টাকা। এর মধ্যে ইসরায়েলকে সাহায্য করছে, অন্যান্য ঘাঁটিগুলোকে সক্রিয় করতে সাহায্য করতে হচ্ছে, যুদ্ধজাহাজ পাঠাতে হচ্ছে। 6900 কোটি টাকা পার ডে খরচা আমেরিকান। একটা যুদ্ধ একটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে অনেকটা কিন্তু বসিয়ে দেয়। যারা চান যে যুদ্ধ হোক, ভারত পাকিস্তানের যুদ্ধ হোক, একটা যুদ্ধ কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা ক্ষতি করে দেয়। কিন্তু ভারত এই মুহূর্তে ভালো দিকে আছে, তারা সব দিকে যুদ্ধ চলছে, ওদিকে পাকিস্তান আফগানিস্তান, ওদিকে ইউক্রেন রাশিয়া, ওদিকে আরব দেশগুলোতে ইসরায়েল আমেরিকা সমস্ত দেশ, ইরান, যুদ্ধ চলছে। ভারত কিন্তু এক প্রকার দেখছে, ভারতে কিন্তু এই মুহূর্তে কোথাও কোনো যুদ্ধ বিগ্রহের কোনো খবর নেই। কিন্তু ভারতবর্ষে ওই দেশ বিরোধী কিছু মানুষ, কোটি কোটি মানুষ এখনো লুকিয়ে আছে না, যারা এই মুহূর্তে বিক্ষোভ করছে খমেনি মারা গেছে বলে। ওই যে বারবার আমি যেটা বলছি, ভারত নামক ধর্মশালাকে এবার বন্ধ করে দেবার সময় এসে গেছে। যারা এই খোমেনির মৃত্যুতে বিক্ষোভ প্রকাশ করছে তাদেরকে বেছে বেছে ভারত থেকে বের করে দেবার সময় এসে গেছে। কারণ যেখানে মারা গেছে ইরানে, সেখানে পুরুষ নারী আনন্দ করছে এই দম বন্ধ করা খোমেনির ইসলামী শাসন থেকে মুক্ত হয়ে। যে খোমেনি গোটা বিশ্বের 10টা নোংরা এবং ভয়ঙ্কর জঙ্গি বাহিনীকে ফান্ডিং করে, সেই খোমেনির মৃত্যুতে প্রত্যেকে খুশি ইরানে। ভারতবর্ষে কারা আনন্দ প্রকাশ করছে এদিকে খুঁজে বের করা ভারত সরকারের অন্যতম কর্তব্য। কি বলবেন আপনারা? এই হচ্ছে এখন অব্দি যুদ্ধের আপডেট। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার গোটা পৃথিবীতে কি হচ্ছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।